হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি আলোচনা করার চেষ্টা করব ব্যাংকিং সেক্টরের অন্যতম শেয়ার ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আমরা জানি যে রিসেন্টলি এই ব্যাংক নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে এবং অনেক বড় ধরনের নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি। তো তারই প্রেক্ষিতে আসলে আগামীতে এই ব্যাংকটা কি অবস্থানে যেতে পারে এবং কি অবস্থা ফেস করতে পারে আমানতকারী এবং শেয়ার হোল্ডাররা, তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিওটি জুড়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। চলুন এবার আমরা মূল পর্বে একটু শুরু করি। আমরা জানি যে এই ব্যাংকটি 1983 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই ব্যাংকটি শেয়ার মার্কেটে লিস্টেড হয় 1984 সালে এবং এই ব্যাংকটা কিন্তু সেই 19 দিকে বেশ জনপ্রিয়। টপ 5টা ব্যাংকের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটা ব্যাংক হিসেবে ধরা হতো এবং বেশ সুনামের সময় ধরেই কিন্তু এই ব্যাংকটা এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখা যাচ্ছিল যে কালের যুগে এই ব্যাংকটি কিন্তু ওই রকম ডিজিটালাইজ হয় নাই, যেটা আমরা অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে দেখি, লাইক সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তাদের মতন কিন্তু তারা এত নতুন ভাবে আসলে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারেনি। সেই ওল্ডিস্ট ভাবটাই সবসময় ছিল। এই ব্যাংকটাতে বেসিক্যালি হচ্ছে যে একটি পরিবারের হাত ধরেই আসলে এতদিন যাবৎ চলছিল, সেটি হচ্ছে শিকদার পরিবারের। বাংলাদেশ ব্যাংকের একটা রুলস আছে, যেটি হচ্ছে যে কোনো পরিবারে আসলে একের অধিক অথবা দুইজনের বেশি কখনোই যাতে একটা ব্যাংকের পরিচালনার পর্যায়ে না থাকে। কিন্তু এই ব্যাংকের মধ্যে আমরা দেখতে পাই যে 5 জন সদস্য ছিল একই পরিবারের। তো যেটির কারণে হচ্ছে যে আপনার ব্যাংকটাকে খুব সুন্দরভাবে ধ্বংসর পথে নিয়ে যায় এবং এই পরিবার দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ব্যাংকের পরিচালনায় ছিল এবং উপর মহল থেকেই এত বড় বড় ধরনের সমস্যার কারণে কিন্তু আজকে এই ব্যাংকটার নাজেহালের দিকে বেশি চলে যায়। আমরা 2018 সালে একটা ডাটা পাই, যেখানে দেখতে পাই যে এই ব্যাংকটির 6 পৃষ্ঠার মতন শাখা তখন লোকসানে ছিল, 3000 কোটি টাকার মতন আপনার হচ্ছে যে খেলাপি ছিল এবং পাশাপাশি হচ্ছে যে তাদের প্রভিশন ঘাটতিও ছিল 861 কোটি টাকার মতন। তো তখন থেকেই কিন্তু এই ব্যাংকটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল এবং রিসেন্ট যদি আমরা একটু খেয়াল করি 2023 সালে দেখবেন যে ফেব্রুয়ারির দিকে তখন আমাদের অর্থমন্ত্রীও বলে যে বিশ্ব যে আপনার বাংলাদেশের যে 20টা শীর্ষ ঋণ খেলাপি আছে তার কিন্তু অর্ধেক টাকাই কিন্তু ন্যাশনাল ব্যাংকের। তো এর মানে হচ্ছে যে বড় আকারে আসলে খেলাপি হয় এই ব্যাংকটাতে। এবং পাশাপাশি আমরা যদি একটু তাদের ফাইন্যান্সিয়াল ডাটাগুলো দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে 2017 থেকে তাদের কি পরিমাণে আসলে আপনার প্রফিটটা ডাউন ট্র্যাকের দিকে চলে যায়। দেখেন যেখানে 2017 সালে তাদের প্রফিট হয়েছিল 480 কোটি টাকার কাছাকাছি, সেখানে এসে 2021 সালে আমরা প্রফিট দেখতে পাই মাত্র 38 কোটি টাকা। মানে কি পরিমাণের চেঞ্জ। এবং পাশাপাশি 23 সালে আমি এখানে দেখতে পাই যে তারা পুরাই লসে চলছে এই ব্যাংকটি এবং তাদের ইপিএস হচ্ছে যে আপনার 3.5 টাকার কাছাকাছি। এবং এই ব্যাংকটির আমি সবচেয়ে অবাক হই যে এখানে ওয়েবসাইটে কোনো 22-এর ডাটা পাই নাই এবং হচ্ছে তারা এই ব্যাংকের যে যারা মূল কমিটির ছিল কিংবা যারা পরিচালনার পর্যায়ে ছিল তারা আসলে কখনোই সুন্দরভাবে বিনিয়োগকারীর জন্য কখনো চিন্তা করতো না, যেটা ফুটে উঠে যে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন ক্ষেত্রে এই ব্যাংকটি প্রচুর পরিমাণে আসলে স্টক ডিভিডেন্ড দিয়ে গেছে এই জীবন। তো এখানে শুধু আমি দেখতে পাই যে 2019 সালে আসলে ক্যাশ দিয়েছিল, তাও সেটা 5%। এবং ব্যাংকিং সেক্টরে আমি দেখতে পারি যে আপনার সবচেয়ে বেশি নাম্বার অফ শেয়ার এই ব্যাংকের রয়েছে এবং আমার মনে হয় যে শেয়ার মার্কেটেও মনে হয় সবচেয়ে বেশি এই ব্যাংকের শেয়ার রয়েছে 300 কোটি উপরে। তো আলটিমেটলি হচ্ছে যে এই ব্যাংকের পি রেশিও খুব হাই রিস্কে রয়েছে এবং হচ্ছে তারা বিগত 21 সাল থেকে ডিভিডেন্ড ডিক্লারেশন করছে না এবং মেজরিটি শেয়ার দেখা যাচ্ছে পাবলিকের হাতে। পাশাপাশি তাদের লং টার্মের একটা লোনও রয়েছে এবং তাদের হচ্ছে যে রিজার্ভ ফান্ড যেটা রয়েছে আমার কাছে এখন সংকোচ মনে হচ্ছে যে আসলে কতটা সেটা এখানে অরিজিনাল ডাটা রয়েছে। এবং এই ব্যাংকটির নিয়ে আসলে অনেকবার আমি অনেক কিছুই বলেছি এবং সবাইকে চেষ্টা করেছি যে এই ধরনের স্টকগুলো থেকে একটু দূরে সরে থাকা, কারণ আমি যদি কোম্পানির জিনিসগুলো ভালোভাবে না বুঝতে পারি তাহলে সেই কোম্পানির শেয়ার না কেনাটাই আসলে ভালো।
না হলে আদারওয়াইজ আমাদের প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হতে হবে। তো আমি অনেক বিস্তারিত তুলে ধরেছিলাম আমার ইউটিউব চ্যানেলগুলোতে, আগের ভিডিওগুলো যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন আপনারা। তো আলটিমেটলি এখন যে সময়টা দাঁড়িয়েছে, আমরা রিসেন্ট দেখি যে বাংলাদেশ ব্যাংক তাদের যে কমিটিটা আছে, পরিচালনা কমিটি, সেটাকে ভেঙে নতুন করে কমিটি আপনার তৈরি করেছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে এই নতুন কমিটিটা আসলে কতটা স্বাধীনভাবে কাজ করবে, যেহেতু এই ব্যাংকটা একটা দীর্ঘদিন যাবত ধরে একটা খারাপ অবস্থার মধ্যে আছে। সেটা তো আসলে আপনার 2-1 মাসের মধ্যে কিন্তু মানে ব্যাংকটা ঘুরে যাবে না, তার জন্য কিন্তু একটা সময় দিতে হবে। তো এইখানে একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে যেহেতু ব্যাংকটা খারাপ অবস্থানে আছে, আমানতকারীরা সব সময় চাবে যে আসলে এখান থেকে আমি বাবা টাকা তুলে নেই, আমার টাকাটা দিন শেষে সেফলি থাকুক। তো আলটিমেটলি তার ব্যাংকিং এর অবস্থানটা খারাপ হয়ে যাবে। অন্যদিকে আমরাও জানি যে শেয়ার মার্কেটে আসলে এই ব্যাংকটির খুব একটা ট্রেড হচ্ছে না। এত সংখ্যক শেয়ার থাকার পরেও দেখেন আপনার ওই পরিমাণে কিন্তু ট্রেডিং নাই। আমরা লাস্ট ডে যদি 24 ডিসেম্বর দেখি, তাহলে মাত্র হচ্ছে যে আপনার 755টা ট্রেডিং হয় এত নাম্বার অফ শেয়ারের মধ্যে। এবং এইখানে সবচেয়ে বড় আতঙ্কে আরো আছে যে যারা বড় বড় ইনভেস্টমেন্ট করে রেখেছে এই শেয়ারে, তারাও কিন্তু ফ্লোর প্রাইসে আটকে আছে, চাইলেও কিন্তু এখান থেকে তার টাকাটা বের করতে পারছে না। তো আলটিমেটলি হচ্ছে যে এখানে আপনার অনেক সময় দিতে হবে, এবং বাংলাদেশ ব্যাংক চাবে যে এটাকে ভালোভাবে এখানে একটা সুষ্ঠুভাবে এই ব্যাংকটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আর অন্যদিকে যেটা হচ্ছে যে আমরাও অনেকবার শুনেছি যে যে ব্যাংকগুলো খারাপ অবস্থানে হয়ে যাচ্ছে, সেই ব্যাংকগুলো যাতে আরেকটা ব্যাংকের সাথে মার্জ করে ফেলে। এই ধরনের হয়তো পরিস্থিতি জানি না আমি কতটুকু হবে, সেটা সময় একটা টাইমে গিয়ে বলবে। বাট আলটিমেটলি হচ্ছে যে এখন একটা লম্বা সময় হচ্ছে যে এই কমিটিটা চালিয়ে নিবে, এবং তারা যদি ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, হয়তো ব্যাংকটা এক টাইমে গিয়ে ভালো অবস্থানে ফিরে যাবে। এবং যার কারণে হচ্ছে কিন্তু আমরা যারা জেনারেল পাবলিক আছি তারা কিন্তু একটা শান্তি পাবো। বাট আলটিমেটলি যাদের টাকা এই ব্যাংকে রাখা আছে, যাদের শেয়ার এই ব্যাংকে কেনা আছে, তো তারা অনেক একটা চিন্তার মধ্যে আছে। তো আমার মনে হয় যে অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। আর সবার কাছে প্রার্থনা করি যে যাতে এই ব্যাংকটা একটা টাইমে কিনে ভালো অবস্থানে ফিরে আসুক, এবং কোনো প্রতিষ্ঠান যাতে এই ধরনের মানুষের হাতে না পড়ে, যার কারণে হচ্ছে যে আমাদের মতন যারা কষ্টে অল্প অল্প করে টাকা রুজি করি, তারা যাতে এই ধরনের বড় আকারের প্রবলেমের মধ্যে পড়ি। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।